মাখা বেলার ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজেই 2 মিনিটও সময় লাগবে না রুটি করে নিতে পারবেন। এমনই কিছু ছোট ছোট অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি কাজে লাগলে অবশ্যই ট্রাই করবেন। মোচার তরকারি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় মোচা যখন আমরা সেদ্ধ করি, তারপর সেদ্ধ করার পর মোচা একেবারে কালো হয়ে যায়। তাই ছোট্ট এই টিপসটি আপনারা ফলো করে দেখতে পারেন। মোচা সেদ্ধ করলে বা রান্না করলে কখনোই কালো হবে না, এর কালারটাও ঠিক থাকবে, তরকারি রান্না করলে দেখতেও ভালো লাগবে। এর জন্য একটু টিপস অ্যাপ্লাই করতে হবে। মোচা যখন সেদ্ধ করবেন দিয়ে দেবেন পরিমাণ মতো নুন, তাহলে দেখবেন মোচাতে নুন ঢুকবে। এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি হলুদ, কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দেব। সামান্য পরিমাণ একটু আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা। খাবার সোডা দেওয়ার কারণে মোচা দেখবেন 1 থেকে 2 মিনিটের মধ্যেই সেদ্ধও হয়ে যাবে। আর এই হলুদ দেওয়ার কারণে মোচা আপনাদের কালো হবে না। এই টিপসটি ফলো করে দেখবেন মোচার তরকারি দেখতে সুন্দর লাগে। সময় দেখা যায় আমরা ফ্রিজের মধ্যে যে মাছটা রাখি, এই দেখুন এরকমভাবে বরফ জমে যায়। আর এই বরফ ছাড়াতে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যায়। আর দেখা যায় যে রান্নাবাড়ি করতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যাচ্ছে বরফ ছাড়াতে, এর ফলে কিন্তু রান্নাও দেরি হয়ে যায়। তাই মাছে যদি আপনাদের বরফ জমে কিভাবে তাড়াতাড়ি ছাড়াবেন? 1 সেকেন্ডও সময় লাগবে না, মাছের বরফ কিন্তু ছেড়ে যাবে। চলুন দেখে নিই কীভাবে। সবার প্রথমে কি করব, এখানে একটি পাত্রের মধ্যে দেখুন আমি নিয়ে নিয়েছি হালকা উষ্ণ গরম জল। বেশি গরম নয়, একদম হালকা উষ্ণ গরম জলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিন। এতে দুটো উপকার হবে, মাছের বরফ তাড়াতাড়ি ছেড়ে যাবে। অনেক দিন ফ্রিজে মাছ রাখলে দেখবেন একটি আষ্টে গন্ধ হয়ে যায়, আর এই গরম জল দিয়ে মাছটা ধোয়ার কারণে আষ্টে গন্ধ চলে যাবে। এখানে দেখুন আমি কত কম সময়ের মধ্যেই বরফটা ছাড়িয়ে ফেললাম। এখানে কিন্তু আমি 1 মিনিটও প্রায় রাখিনি। আর যতটা গরম জল সহ্য করতে পারা যায় ততটা গরম জলের মধ্যেই মাছ দেবেন, বেশি গরম জলের মধ্যে কিন্তু নয়, তাহলে মাছ সেদ্ধ হয়ে যায়। আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় ডাল রান্না করলে আমাদের সেই ডাল খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। তাই যাদের ডাল খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ে তারা কখনোই প্রেশার কুকারে দিয়ে ডাল খাবেন না। আর প্রেশার কুকারে দিয়ে যদি ডালটা খান, অবশ্যই এই ছোট্ট কাজটি করবেন, সে যে কোনো ডালই হোক। ডালের ওপর দেখবেন এই যে একটা ফেনার মতো উঠতে থাকে না, এই যে ডালের ওপরের এই ফেনাটাকে আমাদের ফেলে দিতে হবে, কারণ এই ফেনার কারণেই কিন্তু আমাদের ইউরিক অ্যাসিডের মাত্রাটা বেড়ে যায়। এই যে দেখুন ডালটা আপনারা 1-2 মিনিট মতো যখন রাখবেন সেদ্ধ করার জন্য বা প্রেশার কুকারে দেওয়ার আগেও, এই যে ফেনাটা উঠছে না, এই ফেনাটাকে কিন্তু অবশ্যই হাতা দিয়ে আপনারা যা দিয়ে সুবিধা হয় এইভাবে তুলে ফেলবেন। এই ফেনাটাকে যদি তুলে ফেলেন তারপর ডাল রান্না করবেন, ইউরিক অ্যাসিডের মাত্রা। আমরা যখন কোনো কিছু রান্না করতে যাই, বিশেষ করে মাছ টাছ যখন আমরা ভাজতে যাই, অনেক সময় কি হয় মাছ থেকে না তেল ছিটে আসে। আর এই তেলটা ছিটে এসে দেখা যায় আমাদের মহিলাদের হাতে টাতে লেগে যায়, এমনকি হাতে ফোস্কা পড়ে যায়, প্রচণ্ড পরিমাণে জ্বালা করতে থাকে। এরকম যদি আপনাদের ক্ষেত্রেও হয় যে তেল ছিটে এসছে, ফোস্কা পড়েছে, আপনাদের হাতটা কোথাও জ্বালা করছে ফোস্কার কারণে, মানে গরম তেল বা গরম কিছু ছিটে এসছে। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু আটা থাকে। এখানে আমার আটা মাখাই ছিল, তাই আমি মেখে নিচ্ছি না। আর যদি মাখা না থাকে মেখে নেবেন। দেখুন আটাটাকে আমি এইভাবে ছড়িয়ে নিলাম। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট, আমি কোলগেট ব্যবহার করছি, আপনারা যে কোনো সাদাকে খুব ভালো করে আমাদের এইভাবে লাগিয়ে নিতে হবে। পুরো এইভাবে দেখুন আমি ভালো করে লাগিয়ে নিলাম। এখানে গরম তেল ছুটে এসছে বা ফোস্কা পড়েছে সেই জায়গাটায় নিয়ে নিতে হবে, আর এইভাবে জায়গাটায় খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। তাহলে কি হবে, এই যে গরম তেল ছিটে আসে, জ্বালা করতে থাকে, ফোস্কা পড়ে যায়, জ্বালা ভাবটা দেখবেন সঙ্গে সঙ্গে কমে যাবে, ফোস্কাও পড়বে না। তাই ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখতে পারেন এমার্জেন্সির সময়। তরকারিতে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু টমেটো খেয়ে থাকি। অনেক সময় কি হয়, আমরা যে তরকারি রান্না করি
তার মধ্যে টমেটোগুলোকে পিস পিস করে দিলে দেখবেন সহজে সেদ্ধ হতেও চায় না। আর টমেটোর ওপরে যে পাতলা খোসাটা থাকে দেখবেন সেই খোসাটা কিন্তু সহজে সেদ্ধও হয় না, হজমও হতে চায় না। তাই তরকারিতে যদি টমেটো দেন বা আপনারা চাটনি তৈরি করুন ধোসার জন্য বা পরোটার সঙ্গে খাওয়ার জন্য, কি করবেন টমেটোটাকে যাতে খোসা সহজে উঠে যাবে আর সুন্দর সেদ্ধও হবে। গ্যাসটা এখানে আমি অন করে নিয়েছি। আমরা অনেক সময় টমেটোর খোসা এইভাবে দিয়ে ছাড়িয়ে থাকি, এতে কিন্তু দেখবেন মানে ওলট পালট করতে অসুবিধা হয়। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের লুচি ভাজার ঝাঁঝরি থাকে, লুচি ভাজার এই ধরনের ঝাঁঝরি নিয়ে নিন, কারণ দেখবেন স্ট্যান্ড কিন্তু অনেকের বাড়িতেই থাকে না। এর মধ্যে আপনারা যদি চাটনি তৈরি করতে চান এইভাবে টমেটোটা দিয়ে দেখুন কত সহজে নাড়াচাড়াও করা যাচ্ছে। আর টমেটোর যে খোসাটা আছে সেটাও কিন্তু সুন্দরভাবেই ছাড়ানো যাবে। কিছু সময় মানে কয়েক সেকেন্ড রাখতে হবে, কোনো মিনিট রাখারও প্রয়োজন নেই। এই দেখুন আমি কয়েক সেকেন্ড রেখেছিলাম। এবার সহজেই টমেটোর ওপরের যে খোসাটা সেটাকে আমরা ছাড়িয়ে নিতে পারবো। আর সহজেই খোসাটা আমাদের উঠেও যাবে। এই দেখুন, এর ফলে কি হবে, তরকারিতেই দিই বা চাটনি তৈরি করি, এতে কিন্তু খোসাগুলো ওপরে ভেসে উঠবে না আর টমেটোটাও হজম হয়ে যাবে। এইভাবে আপনারা যদি অনেকটা পরিমাণ রসুনের খোসা ছাড়াতে চান এই টিপসটি ফলো করতে পারেন। রসুনের খোসাও কি। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের বাড়িতে যেই ধরনের পলিথিনগুলো আসে বা এই ধরনের শপিং ব্যাগগুলো অনেক সময় দেখা যায়, এই ধরনের যে ব্যাগগুলো হয় আমরা কিন্তু কোনো কাজেই ব্যবহার করি না। তাই এই ধরনের শপিং ব্যাগ কিংবা পলিথিন ব্যাগ দিয়েই আমরা তৈরি করে নিতে পারি খুব সুন্দর বাস্কেট, যেটা আমরা আমাদের রান্নাঘরে, ডাইনিং টেবিলে, বাচ্চাদের পড়ার টেবিলেও ব্যবহার করতে পারি। এই ধরনের যে পাতলা শপিং ব্যাগগুলো হয় সেটাও ব্যবহার করতে পারেন। কিভাবে তৈরি করব, একটা টাকা পয়সাও খরচা করতে হবে না তৈরি করার জন্য। এখানে দেখুন পলিথিনগুলোকে এইভাবে ভাঁজ করে নিতে হবে। সবার প্রথমে একটু সমান করে ভাঁজ করে নিন। এইভাবে দেখুন আমি সমান করে ভাঁজ করে নিলাম। এবার আমি কি করব, নিচের যে জয়েন্টের জায়গাটা আছে জয়েন্টের জায়গাটাতে এইভাবে দেখুন আমি কেটে নিলাম। এবার আমাদের এটাকে এইভাবে সরু সরু করে নিতে হবে। দেখুন আমি এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যে পলিথিন থাকবে, যে কালারের বানাতে চান সেই কালারেরই পলিথিন দিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন। এইভাবে পুরোটা পলিথিন আমি সরু সরু করে কেটে নিলাম। বাকি যে পলিথিনগুলো আছে সেটাও এইভাবে কেটে নেব। এখানে দেখুন আমি পলিথিনগুলোকে কেটে নিয়েছি। এবার আমরা কিন্তু পলিথিনগুলোকে জয়েন্ট করার জন্য কোনো রকম সেলাই করব না। একটি পলিথিনের টুকরোর ওপর আরও একটি পলিথিনের টুকরো রেখে এইভাবে টান দেব। আর দেখুন কত সুন্দর গিট এখানে তৈরি হয়ে যাচ্ছে। একসঙ্গে কিন্তু অনেকটা বড় করে আমরা তৈরি করব না, তাহলে বাস্কেটটা করতে আমাদের অসুবিধা হবে। তাই ছোট করেই এইভাবে গিট দিয়ে নেব। এই কালারের পলিথিনটাকেও এইভাবে গিট দিয়ে দড়ি মতো তৈরি করে নেব। দেখুন আমরা কিন্তু একসঙ্গে বেশি তৈরি করিনি, অল্প করেই তৈরি করতে হবে। আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো কন্টেনার থাকে যেগুলোকে হয়তো আমরা ব্যবহার করি না, 1 ইঞ্চি মতো মাপ দিয়ে দিয়ে কন্টেনারটাকে এখানে আমি কেটে নেব। আপনারা চাইলে এটাকে আন্দাজেও কিন্তু এইভাবে কাটতে পারেন, কিন্তু চেষ্টা করবেন 1 ইঞ্চি মতো মাপ করেই কাটার। তাহলে কি হবে, যে জিনিসটা তৈরি করবেন সেটা সুন্দর তৈরি হবে। আর বেশি যদি মোটা করেন তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না। তাই সরু সরু করেই এইভাবে দেখুন কেটে নেব। এইভাবেই দেখুন পুরোটাই কিন্তু আমি 1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে কেটে নিয়েছি।
এইভাবে আপনাদের বাড়িতে যদি এই ধরনের কন্টেনার না থাকে, আপনারা জলের বোতল যে হয় না, জলের বোতল ব্যবহার করতে পারেন, 2 লিটারের বা 5 লিটারের বা কোনো কৌটোও নিয়ে নিতে পারেন। এবার আমরা কি করব, এই যে এখানে আমরা যে পলিথিনের দড়িগুলো রেডি করেছি, এইভাবে পলিথিনের দড়িটা দেখুন ঢুকিয়ে নিলাম। এখানে একসঙ্গে একটার উপরে একটা আমাদের দিয়ে নিতে হবে। তারপর কি করব, এই যে এইভাবে আমরা বুনে নেব। এই দেখুন একটুখানি টেনে ঠিক করে নিতে হবে। এইভাবে বেশি বড় দড়ি করলে কি হয়, বুনতে অসুবিধা হয়, পেঁচিয়ে যায়। তাই এখানে আমি আপনাদের বলেছি ছোট করে দড়ি করতে। আর দেখুন আমি এখানে কেমনভাবে বুনছি, একটা ঘর সাদা দিচ্ছে আর একটা ঘর সবুজ দিচ্ছে। এইভাবে আমাদের কিন্তু ঠিক বুনতে হবে। আর যখন বুনবো একটু এইভাবে চেপে নেব, তাহলে কি হবে, টাইটভাবে বোনা হবে, কোনোভাবেই ঢিলা কিন্তু থাকবে না। দেখুন এইভাবেই আমরা বুনে নিতে হবে টাইট করে। এখানে দেখুন আমার একটা লাইন কমপ্লিট হয়ে গেছে, আমি আরও একটি লাইন শুরু করেছি। এইভাবে চেপে চেপে নেব আর এইভাবে একটি একটি করে বুনতে থাকব। এইভাবে একটু টেনে দিতে হবে, তাহলে কোথাও কোনো গ্যাপ থাকবে না আর ঠিকঠাক মতো এখানে আমাদের বোনা হবে। দেখুন বোনার পর জিনিসটা ঠিক এরকম দেখতে লাগছে। যখন বেশ কিছুটা অংশ বুনে নেব তখন কিন্তু এটা ঠিকঠাক মতো বোঝা যাবে। এখানে দেখুন আমি আরও একটি কালার ব্যবহার করছি। এর জন্য আমি এইভাবে জয়েন্ট করে নিয়েছি। আমি এখানে 3টে কালার ব্যবহার করব বলে নিয়েছি। আপনারা চাইলে 3টে কিংবা 4টে কালারও কিন্তু ব্যবহার করতে পারেন। আর যেরকমভাবে বোনা দেখিয়েছি ঠিক সেরকমভাবেই এখানে কিন্তু আমাদের বুনে নিতে হবে। চলুন তাহলে এইভাবেই আমরা বুনে নিই। এইভাবে তাহলে বন্ধুরা দেখুন আমি এখানে কিন্তু মাল্টি কালার ব্যবহার করেছি আর পুরোটাই এইভাবে বুনে নিয়েছি। এখানে আমাদের এই দেখুন পুরোপুরি শেষ হয়ে গেছে পলিথিন। 2টো পলিথিনের মাথা এইভাবে ধরে আমি গুটিয়ে নিলাম। তারপর আমি এখানে কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচির মাথাটা দিয়ে এইভাবে ভেতরের দিকটায় ঢুকিয়ে দেব। এখানে ভেতরের দিকটায় দেখবেন ঢুকিয়ে দিলে আর কিন্তু সহজে বের হবে না। এইভাবে 2টো মাথায় একসঙ্গে চেপে এইভাবে ঢোকাতে হবে। তাহলে দেখুন কতটা সুন্দর লাগছে। এবার যাতে এটা আরও একটু দেখতে সুন্দর লাগে এর জন্য আরও একটি ছোট্ট কাজ আমরা এখানে করব। এখানে আমি 2টো কালার নিয়ে নিয়েছি। 2টো কালারকে কি করব, একসঙ্গে রেখে আমাদের এইভাবে পেঁচিয়ে নিতে হবে। এইভাবেই দেখুন আমি কিন্তু এখানে পুরোটাই 2টো যে কাপড়, 2টো কাপড়কে পেঁচিয়ে নিয়েছি। এবার আমাদের যে কন্টেনারটা রেডি হয়ে গেছে সেটার মধ্যে কি করব, এইভাবে এখানে আপনারা চাইলে আঠা দিয়েও লাগাতে পারেন কিংবা সুতোর সাহায্যে সেলাই করে গোল ঘুরিয়ে এইভাবে লাগাতে পারেন। তাহলে কি হবে, দেখতে ভালো লাগবে, টাইটভাবে আটকে থাকবে। তা আমি এখানে সুতো দিয়েই পুরোটাই সেলাই করে নেব। এই দেখুন তাহলে আমি এটাকে গোল করে ঘুরিয়ে এইভাবে সেলাই করে নিয়েছি। তাহলে কি হবে, দেখতে
আরও বেশি ভালো লাগবে। এখানে আমি এই যে নর্মাল যে প্লাস্টিক হয় তার মধ্যে আমি হলুদ কালারের একটি কাপড় পেঁচিয়ে নিয়েছি, হ্যান্ডেল তৈরি করব এইভাবে। তা আমি এখানে সেলাই করে নেব, তাহলে সুন্দর একটি হ্যান্ডেল তৈরি হয়ে যাবে। আপনারা যদি চান এটাকে এইভাবেও কিন্তু ব্যবহার করতে পারেন। রান্নাঘরের চামচ, গ্রেটার, কাঁচি রাখার জন্য ডাইনিং টেবিলে ছোট ছোট ফল জাতীয় জিনিস রাখতে পারবেন, আদা রসুন পেঁয়াজ রাখতে পারবেন। বাচ্চাদের পড়ার টেবিলে পেন পেন্সিলও এর মধ্যে কিন্তু গুছিয়ে রাখতে পারবেন। চাইলে আপনাদের যে বিউটি প্রোডাক্ট আছে, ক্রিম, শ্যাম্পু, ফেস ওয়াশ, এই জাতীয় জিনিসগুলোও রাখতে পারেন। এখানটায় দেখুন হ্যান্ডেলটা আমি এইভাবে সেলাই করে লাগিয়ে নিয়েছি। হ্যান্ডেলটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে হ্যান্ডেলটা লাগাতেও পারেন বা নাও লাগাতে পারেন। আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে পুরনো পলিথিন, পুরনো বাস্কেট দিয়ে, মানে যেটা কন্টেনার দিয়ে এই ধরনের বাস্কেট খুব সহজেই তৈরি করে নিতে পারেন। দেখতেও ভালো লাগবে, ঘরের প্রয়োজনীয় কাজেও ব্যবহার হয়ে যাবে। আর এটা তৈরি করতে কোনো রকম আমাদের টাকা পয়সাই কিন্তু খরচা করতে হচ্ছে না। আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু পুদিনা পাতাটা খেয়ে থাকি। পুদিনা পাতার শরবত কিংবা পুদিনা পাতার চাটনি, এটা আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো। কিন্তু পুদিনা পাতাটা বেশি দিন ঘরের মধ্যে রাখা যায় না, হয় শুকিয়ে যায়, না হয় পচে যায়। সহজ একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। 2 থেকে 3 মাস রেখে দিতে পারবেন, একটিও পাতা হলুদ হবে না, শুকাবে না, পচবে না। এখানে আমি একটি গ্লাসে জল নিয়েছি। যে গ্লাস ব্যবহার করে না, গ্লাস, কাপ কিংবা প্লাস্টিকের বোতল, অবশ্যই অর্ধেক গ্লাস দেখুন জল নিয়েছি। আর এই যে পুদিনা পাতার যে গোড়াগুলো আছে, এইভাবে আমাদের গ্লাসের জলের মধ্যে ভরে নিতে হবে। তারপর এখানে আমি একটি পলিথিন নিয়ে নিয়েছি, পলিথিন দিয়ে কভার করে নেব। এই দেখুন এখানে আমি পলিথিন দিয়ে এটাকে কভার করে নিয়েছি। এবার কি করব, ফ্রিজের কাছে চলে এসেছি। এবার আমরা ফ্রিজের মধ্যে এটাকে রেখে দেব। আমি দেখুন আগেও একটি রেখেছি, এটা কিন্তু আমার 2 মাস হয়ে গেছে, পুদিনা পাতাটা নষ্ট হয়নি। আমি আপনাদের খুলেও দেখাবো। এইভাবে রাখতে হবে। এই দেখুন আমি খুলে দেখাচ্ছি, অল্প কটা আছে, একেবারে ফ্রেশ, সবুজ, টাটকা রয়েছে। এইভাবে রাখবেন ফ্রিজে, পাতা হলুদ হবে না, পচবে না। আর অবশ্যই 5-6 দিন পর পর একদিন জলটা একটু চেঞ্জ করে দেবেন, এতে পুদিনা পাতা ভালো থাকবে। যখন প্রয়োজন তখনই আপনারা ফ্রিজ থেকে বের করে একেবারে টাটকা পুদিনা পাতা। অনেক সময় আমাদের রুটি করতে ভালো লাগে না, তার জন্য আমরা গোলা রুটি করি, কিন্তু দেখা যায় গোলা রুটি হোক কিংবা আমাদের ধোসাই হোক, এরকমভাবে লেগে যায় আর দেখা যায় ছিঁড়ে যায়। এর জন্য সহজ একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। রুটি বেলার ঝামেলা ছাড়াই রুটি তৈরি করে নিতে পারবেন, আর কোনো রকম ছিঁড়বেও না, আর খুব সুন্দর। আমি একটি তাওয়া, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার কি করব, একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটি বাটিতে তেল নিয়ে নিয়েছি। এইভাবে পেঁয়াজটাকে তেলের মধ্যে এভাবে একটু হালকা করে ডিপ করে নেব। তারপর আমাদের যে ফ্রাই প্যানটা আছে তার মধ্যে খুব ভালো করে এটাকে এইভাবে বুলিয়ে নেব। যাদের ধোসা তৈরি করার তাওয়া নেই বা গোলা রুটি বা রুটি করতে গেলে ফ্রাই প্যানের মধ্যে আটকে ধরে, এই ছোট্ট টিপসটি ট্রাই করবেন, দেখবেন আর কখনোই আটকে ধরবে না। ভালো করে বুলিয়ে নিলাম। 1 হাতা ব্যাটার নিয়ে নিয়েছি। ব্যাটারটাকে এইভাবে গোল করে দেব। যত বড় আপনারা করতে চান এইভাবে করে নেবেন। আর বন্ধুরা, গরমকালে দেখবেন যতটা তেল ছাড়া খাওয়া যায় ততই ভালো। এখানে খুব সুন্দর রুটি তৈরি হয়ে যাবে, যেহেতু দই দেওয়া আছে, রুটিটা খেতেও কিন্তু ভালো লাগবে। পুরোপুরি যখন ওপরটা ড্রাই হয়ে যাবে, এই দেখুন আমি এটাকে উল্টেও দেখাচ্ছি, কোনোভাবে লেগে ধরেনি, কত সুন্দর উল্টে নিলাম। এবার আর একটা সাইডও উল্টে নেব। এইভাবে হালকা করে একটু চেপে চেপে দেব, তাহলেই কিন্তু
ঝটপট তৈরি হয়ে যাবে খুবই সুন্দর নরম রুটি। নামিয়ে নিচ্ছি এবার আমি। এইভাবে আপনাদের হাতেও যদি সময় কম থাকে স্বাস্থ্যকর এই রুটি একবার তৈরি করে খাবেন, খেতেও ভালো লাগে আর খুব নরম থাকে, অনেকক্ষণ পর্যন্ত নরম এটা থাকবে কারণ এটা দই দিয়ে ব্যাটারটি। আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মতো আটা আর হাফ কাপ পরিমাণ মতো দই, সামান্য নুন। আটা, দই আর নুন দিয়ে এরকম পাতলা একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। অনেক সময় হয় আমাদের রুটির জন্য আটা মাখতে ইচ্ছে করে না, বেলতে ইচ্ছে করে না, তা আটা মাখা বা বেলার প্রয়োজন ছাড়াই খুব সুন্দর রুটি তৈরি করে নিতে পারবেন। সময়ও কম লাগবে, পারফেক্ট রুটিও হয়ে যাবে, এমনকি খেতেও অসাধারণ হবে। চলুন কিভাবে তৈরি করি। 1 হাতা ব্যাটার নিয়ে নিয়েছি। ব্যাটারটাকে এইভাবে গোল করে দেব। যত বড় আপনারা করতে চান এইভাবে করে নেবেন। আর বন্ধুরা, গরমকালে দেখবেন যতটা তেল ছাড়া খাওয়া যায় ততই ভালো। এখানে খুব সুন্দর রুটি তৈরি হয়ে যাবে, যেহেতু দই দেওয়া আছে রুটিটা খেতেও কিন্তু ভালো লাগবে। পুরোপুরি যখন ওপরটা ড্রাই হয়ে যাবে, এই দেখুন আমি এটাকে উল্টেও দেখাচ্ছি, কোনোভাবেই লেগে ধরেনি, কত সুন্দর উল্টে নিলাম। এবার আর একটা সাইডও উল্টে নেব। এইভাবে হালকা করে একটু চেপে চেপে দেব, তাহলেই কিন্তু ঝটপট তৈরি হয়ে যাবে খুবই সুন্দর নরম রুটি। নামিয়ে নিচ্ছি এবার আমি। এইভাবে আপনাদের হাতেও যদি সময় কম থাকে স্বাস্থ্যকর এই রুটি একবার তৈরি করে খাবেন, খেতেও ভালো লাগে আর খুব নরম থাকে, অনেকক্ষণ পর্যন্ত নরম এটা থাকবে কারণ এটা দই দিয়ে ব্যাটারটি তৈরি করা হয়েছে।